সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। 2021-এ ক্লাস 9-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4-এর সম্পূর্ণ উত্তর নিয়ে এই ভিডিওটি। তাই প্রিয় বন্ধুরা তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখা শেষে তোমাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখনই সাবস্ক্রাইব করো মনোদাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4-এর বাংলা বিষয়ের 1 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেগুলো হলো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1-এ প্রশ্ন রয়েছে ঈশান হলো, অর্থাৎ ঈশান কোণ বলতে কোন কোণটিকে বোঝায়। ঈশান কোণ বলতে উত্তর পূর্ব কোণটিকে বোঝায়, অর্থাৎ 1.1-এর ক হবে সঠিক উত্তর। 1.2-এ প্রশ্ন রয়েছে আজ আমার সংসার চলবে কিভাবে, প্রশ্নটি করেছে। এই উদ্ধৃত অংশটি ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া হয়েছে। এই উদ্ধৃত অংশটির বক্তা হচ্ছে ধীবর, অর্থাৎ আমাদের অপশন হবে গ, কিন্তু অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রের অপশানটি ভুল করে দেওয়া হয়েছে, খ করে দেওয়া হয়েছে, সেখানে গ হবে, বা তোমরা খ উত্তরটি ধীবর করলেও হবে। 1.3-এ প্রশ্ন রয়েছে বন্ধুগণ হাসবেন না এ কথা বলেছে। এ কথা কে বলেছে? ইলিয়াস। এ কথাটির বক্তা হচ্ছে ইলিয়াস। 1.4-এ প্রশ্ন রয়েছে মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল, বক্তার লাভ হয়েছিল 10 টাকা, অর্থাৎ সঠিক উত্তরটি হবে খ 10 টাকা। 1.5-এ প্রশ্ন রয়েছে নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত। নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাদা মেঘ কালো পাহাড়। প্রিয় বন্ধুরা, এরপরে 2 দাগে যে প্রশ্ন রয়েছে সেগুলো হলো কম বেশি 15টি শব্দে উত্তর দাও। এই প্রশ্নের মানগুলো হচ্ছে 1। 2.1-এ প্রশ্ন রয়েছে প্রজা চমকিত। প্রজা চমকিত কেন? উত্তর অংশে লিখবে মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতায় বিধ্বংসী ঝড় বৃষ্টির তাণ্ডবে সমগ্র কলিঙ্গ দেশ ধুলোয় ঢেকে যায় এবং প্রবল দুর্যোগে শস্যক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় প্রজারা চমকিত হয়। 2.2-এ প্রশ্ন রয়েছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? উত্তর অংশে লিখবে কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর তার বাড়ি শুক্রাবতারে বলে জানায়। 2.3-এ প্রশ্ন রয়েছে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা এ কথা বলতো? উত্তর অংশে লিখবে লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পে ইলিয়াসের বিপুল সম্পত্তি এবং সমৃদ্ধি ও প্রতিপত্তি দেখে তার প্রতিবেশীরা সকলেই তাকে ঈর্ষা করে কথা বলতো। ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মোরবাড়ি দরকার নেই। অর্থাৎ ইলিয়াস সম্পর্কে তার প্রতিবেশীরা এই কথাগুলো বলতো যে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মোরবাড়ি দরকার নেই। 2.4-এ প্রশ্ন রয়েছে মনে এলো মাস্টার মশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার যখন লেখক হিসেবে অল্প স্বল্প নাম করেছেন তখন এক অনামী পত্রিকা থেকে তার কাছে বাল্যস্মৃতি লেখার প্রস্তাব আসে। সুকুমার মাস্টারমশাইকে নিয়ে স্মৃতি কথাটি লেখেন। এরপরে 2.5-এ প্রশ্ন রয়েছে বিরামহীন এই দাঁড়টানা, কবি দাঁড়টানাকে বিরামহীন বলেছেন কেন? উত্তর অংশে লিখবে অজিত দত্তের লেখা নোঙর কবিতায় কবি যে বাণিজ্য তরী নিয়ে দূর সমুদ্র পাড়ে পাড়িতে চান সেই নৌকার দাঁড়টানার কথা বলা হয়েছে। তটের কিনারে নোঙরের কাছিতে বাধা পড়ে আছে নৌকাটি, তবু দূর দেশে যাওয়ার অদম্য ইচ্ছা ব্যাকুল কৈমন বাস্তব সত্যকে মানতে পারে না। দাঁড়টানা বৃথা জেনেও আশার চলনে ভুলেও অবিরাম একই প্রচেষ্টা চালিয়ে যায়। এরপরে 3 দাগে প্রশ্ন রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3.1-এ প্রশ্ন রয়েছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান, চণ্ডীর পরিচয় দাও, তিনি হনুমানকে কী আদেশ দিয়েছেন? উত্তর অংশে লিখবে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে আলোচ্য অংশটি গৃহীত। এরপর হেডিং করবে প্রসঙ্গ। দেবীচণ্ডীর মায়ায় কলিঙ্গ দেশের ওপরে নেমে এসেছিল ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ। নিরন্তর 7 দিন বৃষ্টির ফলে কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়েছিল। তারপর হেডিং করবে চণ্ডীদেবীর পরিচয় বা চণ্ডী। দেবীচণ্ডী দুর্গার এক ভিন্ন রূপ।
দেবীচণ্ডীর দেবী অম্বিকা নামেও পরিচিত, তাই চণ্ডীমঙ্গল কাব্যটিকে কোথাও কোথাও অম্বিকা মঙ্গল কাব্য বলা হয়ে থাকে। তারপর হেডিং করবে যে দেবীর আদেশ। দেবীর আদেশে হনুমান কলিঙ্গের ধ্বংসাসাধনে মগ্ন হয়েছিলেন। বীর হনুমান সে দেশের সকল মঠ মন্দির ভেঙে চুরমার করতে থাকেন। হনুমানের কীর্তিকলাপের জন্য কলিঙ্গের সমস্ত মঠ ও মন্দির খেলনার মতো গুড়ি যেতে থাকে। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তাকে আংটি প্রসঙ্গে কি বলেছে? উত্তর অংশে লিখবে কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে আলোচ্য মন্তব্যটি বক্তা হচ্ছে ধীবর। হেডিং করবে বক্তার প্রসঙ্গ কথা। রাজশালক ও রক্ষীরা ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটি পেয়ে রক্ষীরা তাকে চোর সাব্যস্ত বলে করেন, অর্থাৎ চোর বলে সাব্যস্ত করেন। তখন ধীবরের নিজের পেশাগত পরিচয় দেয় এবং বলে যে একদিন একটা রুই মাছ ধরার পর সে যখন মাছটি টুকরো করেছিল তখন তার পেটের মধ্যে মণিমুক্তা খচিত এই আংটিটি সে দেখতে পায়। তারপরে সেই আংটিটি বিক্রি করার জন্য যখন সে লোককে দেখাচ্ছিল তখনই রক্ষীরা তাকে ধরেছে। এরপরে 3.3 যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি হলো মোহাম্মদ শাহ কোন গল্পের চরিত্র, তার প্রকৃতি কেমন? উত্তর অংশে লিখবে লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পের একটি পার্শ্ব চরিত্র হলেন মোহাম্মদ শাহ। এরপর হেডিং করবে চরিত্র। মোহাম্মদ শাহ চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো সহৃদয়তা। ইলিয়াস দম্পতি যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তখন বুড়ো বুড়িকে সাহায্য করার মতো আর কেউ ছিল না, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন প্রকৃত বন্ধুর মতো। এরপরে অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে মোহাম্মদ শাহ ইলিয়াসের আত্মমর্যাদার কথা ভেবে তাকে বলেন তোমার যতটা ক্ষমতায় কুলোয় ততটাই তুমি কাজ করবে। মোহাম্মদ শাহের চরিত্রের অন্যতম গুণ হলো তিনি ছিলেন অতিথি বৎসল। তার বাড়িতে আগত অতিথিদের যথাযোগ্য আপ্যায়নের ব্যবস্থা করতেন তিনি। এরপরে 3.4 প্রশ্ন রয়েছে স্বর্গের দরজাতেও ঠিক এই কথাই লেখা রয়েছে। কোন কথা? বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর অংশে লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দাম গল্পের অঙ্কের মাস্টারমশাই বলেন যে স্বর্গের দরজাতে লেখা আছে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। এরপর হেডিং করবে কারণ। মাস্টারমশাইয়ের কাছে অঙ্ক পারা ও পৌরুষ সমর্থক। পুরুষ মানুষ হলে অঙ্ক পারতেই হবে, এ ছিল তার ভাবনা। তিনি মনে করতেন অঙ্ক করতে না পারা পৌরসূচিত নয় এবং তার নরক যন্ত্রণা ভোগ করার সমান। আসলে মাস্টারমশাই ছাত্রদের মনে অঙ্কের প্রতি অনুরাগ সঞ্চার করতে, তাদের অনুপ্রাণিত করতে দার্শনিক প্লেটোর উদাহরণ দিতেন। এরপর 3.5 প্রশ্ন রয়েছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী সেটি বাধা পড়ে আছে কেন? উত্তর অংশে লিখবে রোমান্টিক কবি অজিত দত্তের লেখা নোংর কবিতায় কবির ভাবনায় জীবন হলো বাণিজ্য তরী। এরপর হেডিং করবে কারণ। কবি অজিত দত্ত বলতে চেয়েছেন জোয়ার ভাটা যেমন নদীর নিত্যকর্মের মধ্যে পড়ে তেমনি মানুষের জীবনে সুখ দুঃখ উত্থান পতন নিত্য আবর্তমান সত্য। সেই কারণেই সাংসারিক পিছুটান ও বাধা বিপত্তির টানে কবির উদ্দীপ্ত জীবনাকাঙ্ক্ষা বাধা পড়ে আছে। অ্যাক্টিভিটি টাস্ক 4-এর 4 নম্বর দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কম বেশি 150 শব্দে লিখতে বলা হয়েছে, অর্থাৎ এই প্রশ্নগুলি 5 নম্বরের প্রশ্ন। 4.1-এ যে প্রশ্ন রয়েছে সেটি হলো নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। উত্তর অংশে লিখবে প্রথমে হেডিং করবে উৎস। মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। তারপরে হেডিং করবে যে কলিঙ্গ জীবনের বিপর্যয় বা বিপর্যয় হেডিং করলেও চলবে। কলিঙ্গ দেশে 7 দিনে অবিরাম বৃষ্টিপাতের সঙ্গে চলেছে ঝড়ের তাণ্ডব। সারা দেশ বন্যায় ডুবে যাওয়ায় শস্য ক্ষেতের বিপুল ক্ষতি হয়। বৃষ্টিতে প্রজাদের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। জলস্থল একাকার হয়ে গিয়ে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। সাপ আশ্রয় হারিয়ে জলে ভেসে বেড়ায়। কলিঙ্গ দেশের স্থলভূমি জলে পূর্ণ হয়। প্রজারা শঙ্কিত হয়ে পরিত্রাণ পাওয়ার জন্য ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। ঘন কালো মেঘের আড়ালে সূর্য মুখ লুকোয়, ফলে
প্রজাদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। প্রবল বৃষ্টিপাতের সঙ্গেই অসংখ্য শিল পড়তে থাকে। ভাদ্র মাসের তালে মতো বড় শিলের আঘাতে ঘরের চাল ভেঙে যায়। দেবী চণ্ডীর আদেশে পবনপুত্র বীর হনুমান ঝড়ের বেশে কলিঙ্গ দেশ জুড়ে ধ্বংসলীলা চালান। তার দাপটে মঠ অট্টালিকা সব ভেঙে খান খান হয়ে যায়। দেবীর আদেশে নদ নদী একজোট হয়ে কলিঙ্গ দেশের দিকে ধেয়ে আসে। বিরাট বিরাট ঢের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে। 7 দিনের অবিরাম বৃষ্টিতে ভীত এবং বিপদগ্রস্ত কলিঙ্গ দেশের প্রজাদের দুর্দশা চরমে ওঠে। এরপরে 4.2 প্রশ্ন রয়েছে, সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করে আংটি দেখে মহারাজের কী প্রতিক্রিয়া হয়েছিল তা বুঝিয়ে দাও। এই প্রশ্নটির উত্তর অংশে প্রথমে হেডিং করবে উৎস। কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। তারপর তোমরা হেডিং করবে প্রসঙ্গ। কালিদাসের ধীবর বৃত্তান্ত নামক রচনায় এক ধীবর একটি রুই মাছকে টুকরো করে কাটার সময় সেটির পেটের ভিতর থেকে একটি আংটি পায়। একজন সামান্য জেলের কাছে মণিখচিত এবং রাজার নাম খোদাই করা সেই আংটি দেখে নগর রক্ষায় নিযুক্ত রাজার শালক এবং রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করেন। ধীবরের ব্যাখ্যা তারা শুনতেই চান না। রাজার শালক রাজাকে সমস্ত ঘটনা জানাতে রাজপ্রাসাদে যায়, কিন্তু ধীবরের সব কথাই সত্য প্রমাণিত হয়। এই সময় রাজা তার আংটিটি স্বচক্ষে দেখেন। এই স্মৃতিচিহ্ন দেখেই রাজা দুষ্মন্তের শকুন্তলার কথা মনে পড়ে যায়। রাজপ্রাসাদ থেকে ফিরে রাজশ্যালক এসব কথাই রক্ষীদের উদ্দেশ্যে বলেন। এরপর হেডিং করবে রাজার প্রতিক্রিয়া। আংটিটি দেখে স্বভাবত গম্ভীর প্রকৃতির রাজা মুহূর্তের জন্য বিহ্বলভাবে চেয়ে থাকেন। শুধু তাই নয়, তার মনে হয় যে উচ্ছ্বাস তৈরি হয়। তার ফলে তিনি ধীবরকে আংটির মূল্যের সমপরিমাণ অর্থ পুরস্কার হিসেবে দেন। আংটিটি রাজার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা রাজার এই আচরণ থেকে সহজেই অনুমান করা যায়। আংটির মূল্য নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি এক্ষেত্রে রাজাকে আবেগপ্রবণ করে তুলেছিল। এরপরে 4.3 প্রশ্ন রয়েছে, ইলিয়াস গল্প অনুসরণে ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটির উত্তর তোমরা এভাবে লিখবে। হেডিং করবে পরিচয়। লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পটির কেন্দ্রীয় চরিত্র ইলিয়াস। উফা প্রদেশে বসবাসকারী বাস্কির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসের 2 পুত্র ও 1 কন্যা ছিল। স্ত্রীর নাম ছিল শ্যামসেমাগী। জীবনের প্রথম দিকে আর্থিক সচ্ছলতা না থাকলেও পরবর্তীকালে অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস ধনী হয়ে ওঠে। আবার ভাগ্যদোষে জীবনের শেষ পর্যায়ে সে সমস্ত সম্পত্তি হারিয়ে ভাড়াটে মজুরের জীবন কাটাতে শুরু করে। তারপর হেডিং করবে কঠোর পরিশ্রমী এবং কর্মনিষ্ঠ। 35 বছরের অক্লান্ত পরিশ্রম ও কর্মের প্রতি নিষ্ঠা থেকেই ইলিয়াস 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া এবং বহু ভাড়াটে মজুরের মালিকে পরিণত হয়। শেষ জীবনে মজুরের কাজ করার সময়ও সে কঠোর পরিশ্রম করে মনিবকে তুষ্ট রাখত। হেডিং করবে অতিথি পরায়ণ। ইলিয়াস ছিল অতিথি বৎসল। কুমিজ, চা, শরবত, মাংস দিয়ে অতিথিদের যথাযথ আপ্যায়ন করত ইলিয়াস। তার অতিথি পরায়ণতার কথা স্মরণ করেই মোহাম্মদ শাহ তাকে শেষ জীবনে আশ্রয় দিয়েছিল। এরপর হেডিং করবে কঠোর অথচ কর্তব্য পরায়ণ। ইলিয়াস অত্যন্ত কঠোর ছিল বলেই ছোট পুত্র ও তার ঝগড়াটে স্ত্রী তার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিল, কিন্তু সেই বিতাড়িত পুত্রকে একটি বাড়ি এবং কিছু গৃহপালিত পশু দান করে সে তার কর্তব্য জ্ঞানেরও পরিচয় দিয়েছে। এরপর হেডিং করবে সত্য দৃষ্টি। জীবনের শেষ পর্যায়ে সমস্ত সম্পত্তি ও সঞ্চয় হারিয়ে সর্বহারা হয়েও ইলিয়াস যেভাবে প্রকৃত সত্য ও সুখ উপলব্ধির কথা বলেছে তা সকলের কাছে দৃষ্টান্তস্বরূপ ও
শিক্ষণীয়। এরপরে 4.4 প্রশ্ন রয়েছে, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তা কে, কেন তার এমনটি মনে হয়েছে? উত্তর অংশে লিখবে, হেডিং করবে বক্তা। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে উদ্ধৃতটির বক্তা হলেন কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই। তারপর হেডিং করবে বক্তার মানসিকতার স্বরূপ। কর্মজীবনে মাস্টারমশাই তার ছাত্রদের কাছে ছিলেন মূর্তিমান বিভীষিকা। ছাত্ররা অঙ্ক না পারলে তিনি ভয়ানক রাগে তাদের প্রচণ্ড মারতেন। এজন্য ছাত্ররা তাকে যমের মতো ভয় পেত। এরপর অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, অঙ্কে দুর্বল তারই এক ছাত্র সুকুমার পরবর্তীকালে লেখক হয়ে একটি বাল্যস্মৃতিতে মাস্টারমশাই সম্পর্কে এই কথাগুলি লেখেন। সঙ্গে মাস্টারমশাইয়ের সমালোচনা করে তিনি এও লেখেন যে এইভাবে জোর করে ভয় দেখিয়ে মেরে ছাত্রদের কোনো বিষয় শেখানো যায় না। আবার অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, ঘটনাচক্রে মাস্টারমশাই সুকুমারের এই লেখাটি পড়েছিলেন এবং একটুও না রেগে ছাত্রের যাবতীয় সমালোচনাকে উদার মনে সন্তানের অধিকার বলে গ্রহণ করেছিলেন। এত বছর পরে একজন ছাত্র তার কথা মনে করে পত্রিকায় গল্প লিখেছে। সরল মনের এই মানুষটির কাছে এটাই প্রবল আনন্দ ও গর্বের বিষয় হয়ে উঠেছিল। ছাপার অক্ষরে নিজের নামটি দেখে তার মনে হয়েছিল যে ছাত্র তাকে অমর করে দিয়েছে। ছাত্র যে সত্যিই তাকে আঘাত করতে পারে এটা তার কল্পনাতেও ছিল না। তাই বলা যায় মাস্টারমশাইয়ের ছাত্র দরদি এবং স্নেহশীল মনেরই প্রকাশ ঘটেছে এখানে। 4.5 প্রশ্ন রয়েছে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। উদ্ধৃতিটির আলোকে নোঙর কবিতায় কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো। উত্তর অংশে লিখবে, প্রথমে হেডিং করবে প্রতীকধর্মিতা। কবি অজিত দত্ত নোঙর কবিতায় নোঙর হলো জীবনের বিভিন্ন বন্ধন বা স্থিতিশীলতার প্রতীক। তারপর হেডিং করবে গন্তব্যস্থল। কবি নৌকা নিয়ে যেতে চান সুদূর সাতসাগর পাড়ে। বাস্তব জীবনের বাধা বন্ধন থেকে অনেক দূরে কল্পনা লোকে পাড়ি দিতে চান কবি। মধ্যযুগের সওদাগরের মতো কবি ভাসিয়ে দিতে চান তার সৃষ্টি সম্পদে ভরা নৌকা। রোজকার একঘেয়ে জীবনযাপন থেকে মুক্তি পেয়ে তার কল্পনাপ্রবণ মন দূর অচেনা অজানা দেশে পাড়ি দিতে চায়। এরপর হেডিং করবে কবির আকাঙ্ক্ষা। কবির আকাঙ্ক্ষা সাত সমুদ্র পাড়ে পাড়ি দেওয়ার। কবির ভাবুক মন সংসারের দায়িত্ব কর্তব্যের বাঁধন মানতে চায় না। এরপর হেডিং করবে কবির আক্ষেপ। কর্মময় সাংসারিক জীবনের বাঁধন তাকে কঠিনভাবে বেঁধে রাখে। স্রোতের গতি কবির এই দায়িত্বের বন্ধনকে বিদ্রূপ করে, কিন্তু কবি নিরুপায় অসহায়। এই দাঁড় টানা বৃথা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেন। তাই কবির তীব্র আক্ষেপ, তরি ভরা পণ্য নিয়ে পাড়ে দিতে সিন্ধু পারে। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি তবু দাঁড় টানি। এরপর অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, এইভাবেই নোঙর কবিতাটি কবির আকাঙ্ক্ষার অপূর্ণতা ও আক্ষেপের বেদনায় ধূসর হয়ে উঠেছে। বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4-এর 5 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো ব্যাকরণ প্রসঙ্গ থেকে করা হয়েছে। দেখে নিই সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর। প্রথমে 5.1 প্রশ্ন রয়েছে, শ্লোক থেকে শ্লোক এক্ষেত্রে ঘটেছে। এক্ষেত্রে কি ঘটেছে? সঠিক উত্তরটি হবে মধ্য স্বরা গম। 5.2 প্রশ্ন রয়েছে, অ্যা হলো একটি কোন ধ্বনি? অ্যা হলো একটি বিবৃত স্বরধ্বনি। সঠিক উত্তরটি হবে অ্যা হলো একটি বিবৃত স্বরধ্বনি। 5.3 প্রশ্ন রয়েছে, বিদেশি উপসর্গ যোগে উৎপন্ন একটি শব্দ। বিদেশি উপসর্গ যোগে উৎপন্ন একটি শব্দ হলো আম জনতা। 5.4 প্রশ্ন রয়েছে, মৌলিক ধাতু ও স্থায়ী ধাতুর একটি পার্থক্য লেখো। হেডিং করবে মৌলিক ধাতু। যে ধাতুকে বিশ্লেষণ করলে কোনো প্রত্যয় পাওয়া যায় না তাদের বলা হয় মৌলিক ধাতু, যেমন কর, খা ইত্যাদি। তারপর হেডিং করবে সাধিত ধাতু। প্রত্যয় যোগে গঠিত ধাতুকে সাধিত ধাতু বলে, যেমন পড়া, পর যোগ আ, লেখা, লিখ যোগ আ। 5.5 প্রশ্ন রয়েছে, ধাতুবয়ব প্রত্যয়ের একটি উদাহরণ দাও। উদাহরণ লিখবে সন, নিচ ধাতুবয়ব প্রত্যয়ের উদাহরণ। 5.6 প্রশ্ন রয়েছে, অনুসর্গের অন্য দুটি নাম উল্লেখ করো। উত্তর অংশে লিখবে অনুসর্গের অন্য দুটি নাম হলো পরসর্গ ও কর্মপ্রবচনীয়। 6 নম্বর দাগে নির্মিতি অংশ থেকে প্রশ্ন করা হয়েছে।
6 নম্বর দাগে প্রশ্নটি দেওয়া হয়েছে ভাব সম্ভাষণ থেকে, একটি ভাব সম্ভাষণ দেওয়া হয়েছে। ভাব সম্ভাষণ রয়েছে, ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। উত্তর অংশে লিখবে, ধর্মের সৃষ্টি সেই প্রাচীন কাল থেকেই। পৃথিবীর সব ধর্মের মানুষকে ভালোবাসার কথা, মানুষকে হিংসা না করা এবং মানুষে মানুষে বিভেদ সৃষ্টি না করার কথাই বলা হয়েছে। ধর্ম মানুষকে উদার ও মহৎ করে, মানুষে মানুষের সহজ সম্পর্ক স্থাপন করতে, উদ্বুদ্ধ করতে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় মানুষ ধর্মের উদার দিকটি ভুলে গিয়ে বাহ্যিক আর আচরণের প্রতি আকৃষ্ট হয়। মানুষ যখন মোহাচ্ছন্ন হয়ে পড়ে, বিবেক, বুদ্ধি, সততা, ন্যায়, অন্যায়বোধ লোপ পায়, ধর্মের উন্মাদনায় মেতে ওঠে, তখন মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়। এরপর অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, একে অপরকে ঘৃণা করে, হিংসা করে, পরস্পরকে সন্দেহের চোখে দেখে। এর চরম পরিণতি হিসাবে মারামারি, রক্তক্ষয়ী সংগ্রাম দেখা যায়। যুগ যুগ ধরে ধর্মকে কেন্দ্র করে দেশে দেশে রক্তক্ষয়ী সংগ্রামে অসংখ্য মানুষকে প্রাণ দিতে হয়েছে। ধর্মের উন্মাদনায় মানুষ নিজে মরে, অপরকেও মারে। ধর্মান্ধ মানুষ পশুতে পরিণত হয়। তখন মানুষ ধর্মের আসল উদ্দেশ্যের কথা ভুলে যায়। সব মানুষই ঈশ্বরের সন্তান। প্রিয় বন্ধুরা, এ ছিল ক্লাস 9-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4-এর সম্পূর্ণ ও নির্ভুল উত্তর। এই ভিডিওটি দেখে তোমরা বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4-এর উত্তরগুলো মডেল অ্যাক্টিভিটির খাতায় লিখে ফেলো। স্কুল থেকে যখন এই উত্তরগুলো চাওয়া হবে তোমরা তখনই সেই খাতাগুলো জমা করবে। এর আগেই বাংলা ইতিহাস ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2, 3 এর ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে। সেই ভিডিওটি না দেখে থাকলে এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা সেই লিঙ্কে ক্লিক করলেই সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।